সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24। প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহাল। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি এবং একই সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি। আজকের যে বিষয়টি তার আগে বিষয় জানানোর আগে জানিয়ে দিতে চাই, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি যিনি যোগ দিবেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আজকের বিষয় করোনা পরিস্থিতি নিয়ে আসলে চারিদিকে সবাই চিন্তিত এবং অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক সংশয়। ঠিক সেই বিষয়টি মাথা রেখে আমরা আজকের বিষয় ঠিক করেছি করোনা পরিস্থিতি ও আপনার শিশুর যত্ন। ছোট্ট শিশু, তাকে কিভাবে যত্ন করতে হবে, বাড়ির বাইরে যারা যাচ্ছেন তারা ফেরত এসে আসলে সেই শিশুর কতখানি কাছে যেতে পারবেন, আদৌ কাছে যেতে পারবেন কিনা, এরকম অনেক রকমের প্রশ্নের উত্তর দিতে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডক্টর আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ ও নবজাতক আইসিইউ, স্কয়ার হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি আসলে নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা সবাই জানি যে সবারই এখন একটাই চিন্তা বা দুশ্চিন্তা, সেটা হচ্ছে কিভাবে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো, কিভাবে আসলে সুস্থ থাকা যায়, কেমন করে আমরা আসলে একজনের থেকে যাতে আরেকজনে না ছড়িয়ে যায় সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করব, বা কি কি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। এই যে কদিন আসলে এই করোনা পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি বা চিন্তা বা দুশ্চিন্তা চলছে, আমরা যদি পজিটিভ বলি, আসলে কোনো ব্যাপারটাই পজিটিভ না, তারপরও যদি আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই এই ব্যাপারটা মনে করে যে এখনও পর্যন্ত শিশুরা কম আক্রান্ত। আমরা যেই হিসাবটা দেখছি যে প্রতিদিন আসলে সংখ্যাটা বেড়েই চলেছে, নতুন শনাক্ত হচ্ছে আরও অনেক বেশি, তবে তার মধ্যে শিশুদের সংখ্যা খুবই কম বা তুলনামূলকভাবে কম। এটার পেছনে আসলে কি কারণ বলে আপনি মনে করছেন? হ্যাঁ, তোমার তথ্যটা আসলে অনেকটা সত্যি। তবে তার আগে বলি আমি যে করোনা বা কোভিড-19 এটা তো একটা নিউ এক্সপেরিয়েন্স আমাদের, না? আমরা নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং এর ভাইরাসটা কিন্তু ক্যারেক্টারের, চরিত্র, এর ব্যবহার, হ্যাঁ, এবং এর ইনফেকশন করার ক্ষমতা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমরা প্রেডিক্ট করা যাচ্ছে না, ও এই ভাইরাসটা সম্বন্ধে কিছু আগের থেকে কিছু বলা যাচ্ছে না। তাই সেই জন্যই কিন্তু এর প্যান্ডেমিসিটিটা এত বেশি, এত ব্যাপক, এবং এটা একটা গ্লোবাল এপিডেমিক হয়েছে। হ্যাঁ, সুতরাং করোনা সম্বন্ধে বা কোভিড-19 সম্বন্ধে কিছু বলতে হলে কিন্তু বলতে হবে সোফা, মানে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য। হ্যাঁ, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে চিলড্রেন বলতে কিন্তু এখন WHO বলে কিন্তু লেস দেন 18 ইয়ার্স, 18 বছরের নিচে, তাদের ইনফেকশনের রেটটা কম। হ্যাঁ, এবং কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে 10 বছরের বাচ্চার ইনফেকশনের রেটটা, মানে ইনফেকশনের হার 1%। বলতে মানে 100টা যদি কোভিড-19 ব্যক্তি এফেক্টেড হয় ভাইরাস দিয়ে, তার মধ্যে একটা চিলড্রেন পাওয়া যাচ্ছে লেস দেন 10 ইয়ার্স, 10 বছরের নিচে। আর 10 বছর থেকে 18 বছরের নিচ পর্যন্ত 4%, মানে 100 জন এফেক্টেড হলে 4 জন ওই 10 থেকে 18 বছরের গ্রুপের বাচ্চা এফেক্টেড হচ্ছে। আর একটা স্টাডি ওরা করেছে চীন থেকে, তো এটা ইভলভ হয়েছে, তাই না? উহান প্রদেশে ওরা 2100 জন চিলড্রেনের উপর স্টাডি করেছে যারা কোভিড ভাইরাস দ্বারা কিন্তু ইনফেক্টেড, মানে তারা কিন্তু ইনফেক্টেড বাচ্চা। সারপ্রাইজিংলি, মানে আশ্চর্যজনক দেখা গেছে যে ওদের 90%-এ সাইন সিমটম খুবই কম, মানে মাইল্ড সাইন সিমটম, অথবা কারো একদমই নাই। সেম একটা স্টাডি হয়েছে ইউএসএতে, সেখানে চায়নার মতো ডাটা, ওরা বলেছে 75% এফেক্টেড চিলড্রেন, 75% যারা, যে সমস্ত বাচ্চা কোভিড-19 দিয়ে আক্রান্ত হয়েছে তাদের সিমটম খুবই কম, রোগের জন্য হসপিটাল অ্যাডমিশন কম, এবং মর্টালিটি, মানে সৌভাগ্যবশত তাদের মধ্যে মৃত্যু হারও কম। তো এই সবগুলো কিছু চিলড্রেনের ক্ষেত্রে একটা, আমরা বলতে পারি কিছুটা এখন পর্যন্ত আসার একটা কথা আমরা বলতে পারি। এখন স্বাভাবিক প্রশ্ন আসে যে বাচ্চারা, মানে এই এজ গ্রুপটা কেন কম এফেক্টেড হচ্ছে? এটার পিছনেও কিন্তু সায়েন্টিফিক ডাটা যেগুলো আছে খুব লিমিটেড। হ্যাঁ, এখন তো কোভিড নিয়ে আসলে যে রিসার্চ চলছে এবং নতুন নতুন তথ্য আসছে আমাদের কাছে, তো বলা হয় যে কোভিড-19 ভাইরাসটা মেইনলি কিন্তু লাংসকে এফেক্ট করে। হ্যাঁ, এবং তুমি জানো যে ইট ইজ অ্যান আরএনএ ভাইরাস, এবং প্রত্যেকটা ভাইরাস বা ব্যাকটেরিয়া কিন্তু আমাদের সেলের কোষের মধ্যে ঢুকে তারপরে কিন্তু প্রবলেমটা করে, তাই না? কোষে বা সেলে ঢুকতে হলে তার কিন্তু একটা ফুটিং লাগে, মানে একটা অ্যাটাচড হতে হবে কোষের সাথে, সে অ্যাটাচডের জন্য একটা রিসেপ্টর লাগে। তো কোভিড-19টা রেসপিরেটরি, আমাদের যে শ্বাস যে পাথওয়েটা আছে, লাংসের যে বিশাল একটা এরিয়া আছে, ওইখানে বলা হয় ACE
অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর, ওই রিসেপ্টরের সাথে কোভিড-19টি গিয়ে অ্যাটাচড হয়। সৌভাগ্যবশত বাচ্চাদের রেসপিরেটরি পাথওয়ে মানে নাক থেকে শুরু করে লাংস পর্যন্ত ওই রিসেপ্টরের সংখ্যা কম। যেহেতু রিসেপ্টরের সংখ্যা কম, সুতরাং কোভিড-19টা খুব কম অ্যাটাচ হতে পারছে বাচ্চাদের এই লাংসে গিয়ে। এটা একটা মানে আমাদের ক্ষেত্রে মানে গড ব্লেসিংস বলতে পারো। কিন্তু অ্যাডাল্টে ওই রিসেপ্টর সংখ্যা কোন বয়সী বাচ্চা পর্যন্ত আসলে ওরা বলছে যে এটা ডাটা যা দেখাচ্ছে ফ্রম 2 ইয়ার্স টু ধরো 17-18 ইয়ার্স, নবজাতকের উপর কিন্তু ডাটা খুবই কম, অথবা লেস দেন 1 ইয়ার্স। এবং ডাটা কেন কম? বিকজ লেস দেন 1 ইয়ার্স বা নিউবর্নের ব্যাপারে পরে আসবো, ওদের কিন্তু এফেক্ট বা ইনফেক্টেড হওয়ার এখন পর্যন্ত ওরকম কোনো ডাটা পাওয়া যায়নি। ঠিক আছে, এই একটা কারণ যে ওদের রিসেপ্টরটা কম। সেকেন্ডলি বলা হচ্ছে যে বাচ্চারা কিন্তু আউটডোর গেমসে বেশি যায়, তাই না? এক্সপোজটা বেশি হয়, তারা বাইরে খেলাধুলা করে, স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করে, এবং তুমি যত এক্সপোজ হবে এনভায়রনমেন্টে তুমি তত ভাইরাসের সংস্পর্শে আসবে। এবং এতে কিন্তু একটা পজিটিভ দিক আছে যে তুমি তখন ওই ভাইরাসের এগেইনস্টে একটা অ্যান্টিবডি গ্রো করে, শরীরের ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রো করে। তো চিলড্রেনের আমরা বড়রা কি অফিসে যাই, এখন যেটা হয় কর্পোরেট বা যে কোনো সরকারি হাসপাতালে আমরা একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে থাকি, এসি রুমের মধ্যে বসে থাকি, গাড়িতে এসি, বাসায় এসে আবার ঢুকে, শুধু আমাদের কিন্তু বাইরের সাথে এক্সপোজারটা কম অ্যাডাল্টের। এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজের ডাটা, হ্যাঁ, একটু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো ওয়েস্টার্ন কান্ট্রিজে ওরা হয়ে বলছে যে শুধু বড়দের কিন্তু ওই ইমিউনিটিটা, সেলফ যে ইমিউনিটি, ওটা বাচ্চাদের তুলনায় কম। এবং বাচ্চারা যেহেতু বাইরে এক্সপোজারটা বেশি, তারা স্পোর্টস বলো, আউটডোর গেমস বলো, দৌড়াদৌড়ি বেশি করছে, সুতরাং ওই ভাইরাসের এগেইনস্টে একটা নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চারা গ্রো করছে, সেই জন্য তাদের মধ্যে এই ভাইরাসটা ঢুকলেও তারা এটাকে কাউন্টারঅ্যাক্ট করতে পারছে, তারা শরীর থেকে এটাকে বার করে দিতে পারছে। আরেকটা তথ্য বলছে যে তোমার ইমিউনোসেন্সাস, এটা নতুন একটা টার্ম আসছে। এটা বলো তুমি যত তোমার বয়স বাড়বে, মানে তোমার ধরো তুমি যদি 25 ইয়ার্স পরে চলে যাও, তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে খুব স্লোলি কমতে থাকে। যেহেতু তোমার যারা 10 থেকে 18, এটা আবার 10 থেকে 18 বছর গ্রুপের মধ্যে বলছে, এদের মধ্যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু একটা হাইস্ট লেভেলে থাকে। সুতরাং তারা ওই তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মাধ্যমেও ভাইরাসটাকে এগেনস্টে কিছুটা প্রোটেকশন দিচ্ছে। এই কারণে আসলে শিশুরা কিছুটা হলেও সুরক্ষিত আছে এখনো পর্যন্ত। অনেকে আসলে বিসিজি টিকা নিয়ে এক ধরনের প্রশ্ন তুলছে যে আসলে বিসিজি টিকা যাদের ক্ষেত্রে দেওয়া আছে তারা কি পরবর্তীতে গিয়ে কম আক্রান্ত হবে কিনা, এই বিষয়ে আসলে আপনার মতামত জানবো। তবে একজন দর্শক যোগ দিতে যাচ্ছেন। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি আপু, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ছেলে বিভিন্ন খেলাধুলা করতেছে, হাত ধুলাবালি দিয়ে হাত মুখে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এভাবে আমরা এটা তো আমরা মেনটেন করতে পারছি না, যে এভাবে যে তাকে নিষেধ করলে সে তো শুনতেছে না, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এর ব্যবস্থা কি করা যায়? এখন কিন্তু আসলে উনি যেটা বললেন যে কেয়ারটা, বাচ্চাদের কেয়ারটা কীভাবে নিতে হবে, এখন বেসিক আমি কিন্তু বলি যে এটা সিম্পল, হ্যাঁ, যে এখানে আমরা যে পার্সোনাল হাইজিন যেটা, এটা কিন্তু আমাদের সবসময় মেনটেন করতে হবে। কোভিড বলে না, কোভিড-19 বলে কথা না, বাট এখন যেহেতু এটা একটা বিগ বার্ডেন হয়েছে আমাদের সোসাইটিতে, এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা কোভিড নিয়ে আসলে খুবই চিন্তায় আছি। তো ওনার কোশ্চেনের উত্তরে আমি বলবো যে পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাচ্চাদের হোক, আমাদের হোক, আমরা প্যারেন্টসরা হোক, বাবা মা হোক, ফ্যামিলির আদার মেম্বার হোক, হাত ধুতে হবে। হ্যান্ড ওয়াশের কোনো বিকল্প নাই। হ্যাঁ, সেটা আপনি অফিস থেকে এসে আপনাকে সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশ করে প্রথমে আপনাকে ওয়াশরুমে চলে যেতে হবে। আপনি অফিস থেকে এসে বাচ্চাকে আদর করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে প্রথমে ক্লিন হতে হবে, প্রথমে ঢুকে হ্যান্ড ওয়াশটা করবেন, ফেসটা, মুখটা প্রপারলি ওয়াশ করবেন সাবান দিয়ে, কারণ ফেস কিন্তু একটা মানে একটা সেন্সিটিভ এরিয়া। হ্যাঁ, এখন বলা হয় যে হাত দিয়ে মুখমণ্ডল স্পর্শ করা যাবে না, কারণ কোভিড-19 ভাইরাসটা কিন্তু 3টা জায়গা দিয়ে মেনলি শরীরের ভিতরে ঢোকে। একটা হলো চোখ, নাক আর মুখ। যখনই আপনি অসাবধানবশত আপনার মুখমণ্ডলটা স্পর্শ করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু হাত ধুয়ে নিতে হবে, কারণ তখনই আপনার হাতটা কিন্তু ইনফেক্টেড হয়ে গেল। প্রথম স্টেপটা হচ্ছে আপনার অফিসে থাকলেও আপনাকে বারবার হ্যান্ড ওয়াশ করতে হবে, এবং বাসা থেকে যখন অফিসে আসলেন আপনার বাচ্চাকে টাচ করার আগে আপনাকে হ্যান্ড ওয়াশ করতে হবে, আপনাকে মুখমণ্ডল ধৌত করতে হবে। তারপরে অফিসের যে কাপড়টা, এখন এই সিচুয়েশনে, এটা আমরা আসলে নর্মালি করি না, এই সিচুয়েশনে আপনাকে ডিসপোজ করে ফেলতে হবে।
আপনাকে ওয়াশরুমে গিয়ে ওই কাপড়টা পরে আপনাকে ঘরে যাওয়া যাবে না, ওটাকে ডেইলির যে কাপড়টা ওটাকে আপনাকে ওয়াশ করে ফেলতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনাকে সোশ্যাল গ্যাদারিং, এটা আমরা সবাই জানি তাই না, এখন ওই ডিস্টেন্সিং, হ্যাঁ যদিও বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, কিন্তু এখন আবার অনেকে বলছে সোশ্যাল ডিস্টেন্সিং না ফিজিক্যাল ডিস্টেন্সিং। আমরা শারীরিকভাবে দূরে থাকবো কিন্তু সোশ্যালি উই উইল বি কানেক্টেড থাকবো। তো 3-4টা জিনিস, হ্যান্ড ওয়াশ, হাত ধুতে হবে বারবার, ফেসটাকে ক্লিন করতে হবে, নিজের কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, দিয়ে প্রতিদিন পরিষ্কার করতে হবে, বাইরে থেকে এসে কাপড়টা পরের দিন পরা যাবে না, সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে এবং আমাদের একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এটা বাচ্চা হোক বড় হোক সবার ক্ষেত্রে একই প্রিন্সিপাল। এখানে আসলে যেটা উনি বলছিলেন এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও একবার কথাবার্তা বলবো, তবে এই সময়ে আমরা আসলে আরও একজন দর্শক আছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আমার নাম জাভেদ মুস্তফা, আমি সাভার থেকে বলছি। তো আমি ডক্টর সাহেবের কাছে যেটা জানতে চাচ্ছি যে একটা শিশু তো শরীরে এমনি টেম্পারেচার ওদের বেশি থাকে, আর সাধারণত নর্মালি ওদের হাঁচি কাশি এবং ঠান্ডা লেগে থাকে। তো আমরা এই সিমটমটা বুঝবো কি করে, আর কতটুকু টেম্পারেচার হলে বোঝা যাবে যে এই ছেলেটাও আক্রান্ত, এবং ওরা আক্রান্ত হয় কিসে বেশি, মানে এটাকে ক্যারিয়ার বাপ মার থেকে হচ্ছে নাকি অন্যভাবে হতে পারছে? জাস্ট এইটা আমার প্রশ্ন। হ্যাঁ, সুন্দর কোশ্চেন। হ্যাঁ, না টেম্পারেচার তো বাচ্চাদের যা টেম্পারেচার আমাদেরও সেম তাই না, আমরা 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাই না। সুতরাং এখন জ্বর তো 99-100 হলে আমরা জ্বর বলে থাকি। হ্যাঁ, এটা তো কোভিডেও জ্বর আমরা ওটাই ধরবো, আর নর্মাল যে ব্যাকটেরিয়া বা আদার ভাইরাসের জ্বরের গ্রেডিং তো সেমই, 99-100 হলে আমরা জ্বর বলবো। হ্যাঁ, তো উনি যেটা বললেন যে হ্যাঁ আমরা কীভাবে এটা বাচ্চারা এফেক্টেড হতে পারে কীভাবে, হ্যাঁ এফেক্টেড বোথ ওয়ে হতে পারে। একটা হচ্ছে হ্যাঁ আমরা আমাদের প্যারেন্টসদের কাছ থেকেও আসতে পারে, বা যারা আদার যে হাউস হোল্ড মেম্বার তাদের কাছ থেকেও আসতে পারে। হ্যাঁ, আবার বাচ্চারাও কিন্তু আমাদের ইনফেক্ট করতে পারে, যেটা আমি শুরুতে বললাম যে একটা বাচ্চাদের কিন্তু একটা লার্জ পোর্শন কিন্তু তারা সিমটম শো করে না। হ্যাঁ, কোভিডে আক্রান্ত হলেও বাচ্চারা কিন্তু সিমটম শো করছে না, এবং এইখানেই বলছে যে বাচ্চাদের ক্ষেত্রে এখানে একটা অ্যালার্মিং, তারা কিন্তু হেলদি ক্যারিয়ার। হ্যাঁ, তারা কিন্তু ভাইরাসটাকে ক্যারি করছে কিন্তু তারা সিমটম প্রকাশ করছে না, এটাকে বলা হেলদি ক্যারিয়ার। এবং এই ক্যারিয়ার গ্রুপটাও কিন্তু এটাকে কোভিডটাকে স্প্রেড করতে সাহায্য করছে। এবং কোভিডে বলা হচ্ছে যে আরেকটা স্পেশালিস্ট হলো যে তোমার সাইন সিমটম যারা প্রকাশ করছেও তাদেরও দেহে 1-2 দিন আগের থেকে কোভিডটা স্প্রেড হওয়া শুরু করে। সুতরাং ওর যে প্যান্ডেমিসিটিটার কারণটা 2-3টা কারণ। একটা হচ্ছে যে এই যে হেলদি ক্যারিয়ার, কোভিডের কিন্তু একটা বিশাল পার্সেন্টেজ লোক কোভিডটা ক্যারি করছে শরীরে কিন্তু তারা সিমটম প্রকাশ করছে না। আরেকটা হচ্ছে যে কোভিডের মাল্টিপ্লিকেশন ক্যাপাসিটি। হ্যাঁ, যে অন্য অন্য ভাইরাস যেমন ধরো যখন বংশবৃদ্ধি করে 1টা 2টা 3টা 4টা এইভাবে, কোভিড করছে কিন্তু জিওমেট্রিক। হ্যাঁ, অন্য অন্য ভাইরাস করছে অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন, আর কোভিড করে জিওমেট্রিক বলতে কোভিড 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32, মানে সো কুইকলি। এবং এই যে এত যে র্যাপিডলি ওর নাম্বারটা বাড়ছে, এটাও কিন্তু এটাকে কন্ট্রোল করতে আমাদের ওই জন্য কষ্ট হচ্ছে, এবং এটা প্যান্ডেমিসিটি এত বেশি। যে বাচ্চাদের অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যেটা বললাম, সুতরাং ওই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে নজর রাখতে হবে যে তাদের মধ্যে যদি কোনো ফিভার আসে, বা যে সমস্ত বাচ্চারা ধরো তাদের এরকম হাঁচি কাশি হয় না, অনেক বাচ্চা থাকে না যাদের অ্যালার্জি প্রন বাচ্চা, অ্যাট্রোপিক বেবি বলি, অ্যাজম্যাটিক বেবি, তাদের তো থাকেই। কিন্তু যে সমস্ত বাচ্চাদের এই প্রবলেমগুলো নাই, যারা সর্দি কাশি ততটা ভোগে না, তারা যদি ফট করে আনইউজুয়াল কাশি সর্দি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু কশাস থাকতে হবে, সাবধান হতে হবে। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমার নাম মোহাম্মদ দাউদ আলী, টাঙ্গাইল মির্জাপুর থেকে। জি, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন ম্যাডাম, আমরা বাজার থেকে শাকসবজি ফলমূল কিনে না আনার পরে আমি যদি পাউডার দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখি, ধুয়ে আনি, সেটা কি ঠিক আছে কিনা এটাই জানার জন্য। পাউডার বলতে উনি সম্ভবত ডিটারজেন্ট পাউডার বা এই টাইপের কিছু বোঝাচ্ছেন। আমরা উনার এই প্রশ্নের উত্তর দিব, তবে একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি করোনা পরিস্থিতি এবং শিশুর যত্ন নিয়ে।
বিরতিতে যাবার আগে আসলে শিশুদের ব্যাপার নিয়ে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত আমরা যা দেখছি শিশুরা কম আক্রান্ত হচ্ছে, তবে আসলে অনেক ধরনের প্রশ্ন তারপরও কিন্তু সবার মনে আসছে এবং শিশুদের যত্ন কিভাবে নিতে হবে। এখানে যেমন এক ধরনের একটি অনেক মানুষের মনে এরকম একটি প্রশ্ন, এবং আসলে এটাকে আমরা কি গুজব বলবো কিনা অথবা সত্যতা আছে কিনা, যেমন বিসিজির টিকা যদি দেওয়া হয় তাহলে বলা হচ্ছে যে তার ক্ষেত্রে তার করোনা আক্রান্তের হার কম বা সম্ভাবনা কম, এবং শিশুদের যদি বিসিজি টিকা দেওয়া থাকে তাহলে আসলে তার হয়তো করোনায় আক্রান্ত সে হবে না, এরকম একটি খবর অনেক জায়গাতে দেখা যাচ্ছে। এ ব্যাপারে আসলে আপনার মতামতটি জানতে চাই। হ্যাঁ, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টপিকস, এবং এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, অবজারভেশনাল স্টাডি হচ্ছে। তবে প্রফেসর গঞ্জিয়ালো, উনি হচ্ছেন প্রফেসর অফ বায়োমেডিক্যাল সায়েন্স, নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, এনআইটি। উনি একটা অবজারভেশনাল স্টাডি করছে, এখনও করছে, ইট ইজ গোয়িং অন। উনি দেখেছেন যে সমস্ত কান্ট্রিতে ইউনিভার্সাল বিসিজি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওই সমস্ত দেশে কোভিডের আক্রান্তের সংখ্যা কিন্তু কম না, কিন্তু সিভিরিটি কম, মানে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে রোগের উপসর্গটা কম দেখা যাচ্ছে, এবং ওদের মধ্যে মৃত্যু হারটাও কম, যে সমস্ত দেশেই ইউনিভার্সাল বিসিজি ভ্যাকসিনেশন কাভারেজ আছে। আর যে সমস্ত দেশে ইউনিভার্সাল বিসিজি ভ্যাকসিনেশন কাভার নাই, যেমন স্পেন, ইটালি, জার্মানি, ফ্রান্স, ইউকে, ইউএসএ, তাদের কিন্তু কোভিড আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাইন সিমটমটা অনেক বেশি হচ্ছে, সিভিরিটি হচ্ছে অনেক বেশি, এবং তাদের মধ্যে মৃত্যু হারটাও বেশি। আরেকটা স্টাডি দেখা গেছে, ইরান সাথে জাপানের কম্পেয়ার করেছেন উনি, যে জাপানে ইউনিভার্সাল বিসিজি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছিল 1947, আর ইরানে ওরা শুরু করেছে ইউনিভার্সাল বিসিজি ভ্যাকসিনেশন প্রোগ্রাম 1984। তাহলে জাপানের 37 বছর পর ইরান এই প্রোগ্রামটা শুরু করেছে। তো উনি দেখিয়েছেন তার স্টাডিতে যে জাপানে কোভিড-19 থেকে মর্টালিটি বা মৃত্যুহারটা অনেক কম ইরানের চেয়ে, যেহেতু জাপান আগে বিসিজি ভ্যাকসিনেশন শুরু করেছে এবং অনেক আগে, তার মতে জাপান এর বেনিফিটটা পাচ্ছে। বাট স্টিল এটা এখনো অবজারভেশনাল স্টাডি, এখনো আসলে পুরোপুরি নিশ্চিতভাবে কিছু বলা যায় না, বাট যদি এটা সত্য প্রমাণিত হয় আমাদের জন্য সুখবর, তাহলে বাংলাদেশের জন্য অবশ্যই এটি একটি সুখবর। শিশুদেরকে আসলে কিভাবে রাখতে হবে এবং কিভাবে সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলছি, যেটা আপনি বলছিলেন যে বাড়িতে ঢুকে অবশ্যই হাত পা ধুতে হবে বা প্যারেন্টসরা আসলে এই ধরনের সতর্কতা অবলম্বন করবেন। তবে একজন দর্শকও আসলে যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন, এবং এই প্রশ্নটি আসলে অনেক ক্ষেত্রেই আসছে, ছোট শিশু যারা দেখা যায় যে হয়তো হামাগুড়ি দিচ্ছে অথবা সবেমাত্র হয়তো দাঁড়ানো শিখেছে, হাঁটতে হাঁটতে সে পড়ে যাচ্ছে, এই শিশুগুলো কিন্তু মেঝেতে পড়া কোনো একটা জিনিস নিয়েই সে দেখা যায় মুখে দিয়ে দেয়, অথবা তার ময়লা হাতটি সে বারবার করে মুখে দিয়ে ফেলছে বা নাকে দিচ্ছে, চোখে দিচ্ছে। সেক্ষেত্রে আসলে এখান থেকে কোনো ঝুঁকি থাকে কিনা, সেই সম্ভাবনা আছে কিনা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই। তবে ঠিক এই মুহূর্তে একজন দর্শক অপেক্ষা করছেন, তার সাথেও কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমার নাম হচ্ছে খাদিজা আক্তার লিপি। জি, আমার বাচ্চার বয়স হচ্ছে 5 মাস 20 দিন। রিসেন্ট 3 দিন হলো একটা জিনিস মানে খেয়াল করতেছি, সারাদিন ভালো থাকে, রাতে যে ওর মানে কোনো শ্বাসটা বন্ধ হয়ে যায় আর শুষ্ক কাশি হচ্ছে। আর অ্যাড করতে চাচ্ছি যে আমি যখন আগে ডক্টর দেখিয়েছিলাম তখন গ্যাসের কথা বলছিল, তো আমার বাসায় গ্যাসের মেশিন আছে। তো যখন দেখি যে কালকে রাত্রে যেমন ও দেখতেছে ঘুমাতে পারছে না, একটু পর পর কান্না করে উঠতেছে, তখন আমি ওকে গ্যাস দিলাম, তো ওর ভালো লাগলো, ঘুমালো। সকালে ওই সেম, আবার অনেক কষ্ট হচ্ছে, কান্না করতেছে, তখন আবার গ্যাসটা দিলাম, ভালো লাগতেছে, এখনো চলতেছে। সারা রাত তো মানে একটু খাই আবার একটু নিঃশ্বাস করে, একটু খাই আবার একটু নিঃশ্বাস করে, কিন্তু মুখ দিয়ে কিন্তু শ্বাস করে না, নাক দিয়ে করে, হা করে থাকে না, বা গলায় কোনো কফ বেজে আছে কিনা এরকমও না, কিন্তু এরকম হচ্ছে কিনা একটু জানার ছিল। আচ্ছা, তোমার প্রথম যেটা বলি যে বাচ্চারা যে ফ্লোরে হামাগুড়ি দেয়, আচ্ছা এটি শুধু কোভিডের ক্ষেত্রে প্রযোজ্য? ইন কেস অফ এভরি ইনফেকশন, আমাদের নর্মাল যে ফ্লু হচ্ছে, যে ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন, হাইজিন ইজ দ্য বেসিক থিং, তাই না? আমি আমার বাসার ফ্লোরটা ক্লিন রাখবো, বারবার ওটাকে মুছবো, বাচ্চাদের ক্লিন রাখবো, বাচ্চাদের রেগুলার গোসল করাবো। এটা তো কোভিড বলে তো আমাকে যে স্পেশাল কিছু করতে হবে তা না। আমার ফ্লোর ক্লিনিংকে আমি ডেইলি করবো না? যখন ধরো আল্লাহর রহমত যদি কোভিড থেকে আমরা ওভারকাম করি, তাহলে আমরা কি ফ্লোর ক্লিনিং বন্ধ করে দেবো? আমরা কি হ্যান্ড ওয়াশটা বন্ধ করে দেবো? আমরা কি বাচ্চার যে নর্মাল যে ক্লিনিংটা বন্ধ করে দেবো? সুতরাং আমি আশ্বস্ত করছি ভাই, আপনারা দর্শকদের বলছি যে নর্মাল যে আমরা ক্লিনিং করি এটাই করতে হবে। বাচ্চারা ফ্লোরে যাবেই,
ফ্লোরে গেলে পর আমাকে ফ্লোরটা বারবার ক্লিন করতে হবে, সে তো সারা বছরই আমরা করি, সেটাই করতে হবে। আর বাচ্চাদের রেগুলার বাথ করাতে হবে, ওর কাপড়টা চেঞ্জ করে দিতে হবে, ন্যাপি চেঞ্জ করে দিতে হবে যদি বাচ্চা বেশি হিসু অথবা ওখানে স্টুল পাস করে থাকে। এই বেসিক থিংগুলোর সাথে তো কোভিডের কোনো রিলেশন নাই। এটা তো আমাদের নর্মাল ডে টু ডে যে আমাদের হাইজিন, ওটা আমাদের করতে হবে, তাই না? আর আমার মনে হয় যে উনি যে আরেকটা কোশ্চেন, যে যেটুকু মনে হলো আসলে আমরা এখন কোভিডের মধ্যে মানে থাকাই উচিত, কারণ সবসময় তো সর্দি কাশি অ্যান্সার করে থাকি। তো ওনার যেটা মনে হচ্ছে হয়তো একটা ন্যাজাল ব্লক আছে, আর উনি যেটা বললেন যে নেবুলাইজ করলে বাচ্চাটা ভালো ফিল করে, তা মনে হচ্ছে একটা ন্যাজাল ড্রপ দিয়ে নাকটা ক্লিন রাখা আর একটু নেবুলাইজ করবেন, দ্যাটস অল। কোনো কারণে হয়তো তার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, উনি যেটা করছেন ন্যাজাল ব্লক, এটাই- হ্যাঁ ন্যাজাল ড্রপ ইউজ করতে পারেন, আমাদের নরসল আছে, আর একটু নেবুলাইজ করলেন। হ্যাঁ, তবে এটার সাথে যদি জ্বর থাকে তখন ওনাকে সচেতন তখন তো একটু হতে হবে, চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যেটা এখন আসলে নেই। যেটা আসলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি শিশুদের কথা বলছিলেন যে ফ্লোরটা ক্লিন রাখতে হবে, বা যেই শিশু আসলে নিচে খেলতে পারবে তাকে আসলে ওইভাবে পরিষ্কার একটা এনভায়রনমেন্ট দিতে হবে যাতে সে খেলতে পারে। এর থেকে বড় যেই শিশুগুলো আছে তারা দেখা যায় যে একটা সময় ছিল তারা রেগুলার হয়তো বাইরে খেলতে যেত এবং ওপেন এনভায়রনমেন্টে তারা যেতে পারতো। এখন হয়তো অনেকেই সেই ব্যাপারটাকে আর সেটাকে আসলে বন্ধই রেখেছেন এবং আমরাও সেই ব্যাপারে উৎসাহ দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও দেখা যাচ্ছে ছাদে যাচ্ছে শিশুরা, সেখানে 2-3টা শিশু একসাথে হচ্ছে, বা 4-5টা, বা হয়তো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সেখানে দেখা যাচ্ছে যে কটা বাচ্চা আছে তারা একসাথে হচ্ছে, সেটা ছাদ হতে পারে, অথবা অনেকেই হয়তো বারান্দায় এসে খেলছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এখানে যে 3-4টা বাচ্চার জমায়েত, সেটাকে কি আসলে আপনি উৎসাহ দিবেন কিনা? না, এটা তো এই কোভিডের ক্ষেত্রে তো বলা হচ্ছে যে সোশ্যাল গ্যাদারিং। এখন সেই গ্যাদারিংটা সোশ্যাল হোক বা ফ্যামিলির মধ্যেই হোক, এইটাকে কিন্তু অ্যালাউ করা যাবে না। হ্যাঁ, বাচ্চা খেলবে, কিন্তু ওইরকম যে তুমি যেটা বললা 4-5টা বাচ্চা একসাথে এবং বিভিন্ন ডিফারেন্ট পরিবার থেকে, ফ্যামিলি থেকে আসছে, এইটাকে কিন্তু অ্যালাউ করা যাবে না। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে নিয়ে ছাদে গেলাম, হ্যাঁ যেতে পারে, ছাদে গিয়ে এসে ওই গ্যাদারিংটা অ্যাভয়েড করে যদি সে ছাদে খেলে কোনো অসুবিধা নাই, বারান্দাও যেতে পারে, যদি ওই ওভার ক্রাউডিং হওয়া যাবে না। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে আমাকে একটা ফিজিক্যাল ডিস্টেন্স রাখতে হবে। এবং এখানে কিন্তু ওই যে সব ফ্যামিলি বাচ্চা, এই ফ্যামিলির বাচ্চা, ওর ফ্যামিলির বাচ্চা মিক্সিং করা, এইগুলো এখন করা যাবে না। যেটা আসলে মানে দেখা যেত যে বাচ্চাদের অভ্যাস ছিল যে বিকাল হলে হয়তো কয়েকটা বাসার বাচ্চারা না, একসাথে মিলে যেত। ওটা এখন করা যাবে সেই না। জিনিসটা এখন আমরা আসলে করা যাবে অ্যাভয়েড না। করব। এখন সোশ্যাল গ্যাদারিং একদম মানে নিষেধ। কোনোভাবেই আমরা সেটা উৎসাহ দেব না। তার নিজেরা যদি বাড়ির বারান্দায় অথবা আমার নিজের পরিবেশে আমি থাকবো, ওইখানে আমি বারান্দায় নিয়ে গেলাম, বা আমি যদি আমার যদি এরকম ছাদে নিয়ে গেলাম, সেখানে আমি আমার বাচ্চাকে নিয়ে গেলাম, বাট ওখানে অন্য সাথে যেন কন্ট্যাক্টে আমি না আসি। অন্য কোনো বাড়ির শিশুরা যাতে সেখানে না অবশ্যই। থাকে, এই ব্যাপারটা এনশিওর করতে হবে। অনেক গর্ভবতী মা আছেন, দেখা যাচ্ছে হয়তো তারা খুব শীঘ্রই তাদের ডেলিভারি ডেট, অথবা হয়তো 1-2 সপ্তাহ আগে তারা ডেলিভারি করেছেন। এই ক্ষেত্রে আসলে এই গর্ভবতী মা থেকে কোনোভাবে শিশু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা? যদি কোনোভাবে একজন মা আসলে পজিটিভ পাওয়া যায়, সেক্ষেত্রে শিশুর ঝুঁকি কী ধরনের থাকে এবং কী ধরনের প্রিকশন নিতে হবে যাতে আসলে শিশুটি ভালো থাকে? না, এটাও এখনো রিসার্চ হচ্ছে যে কোভিড প্রেগনেন্ট মাদার থেকে নিউ বর্নে ট্রান্সমিট হতে পারে কিনা। তো একটা জেনারেল ধারণা আছে যে যেহেতু কোভিড একটা ভাইরাস, যেহেতু অন্য ভাইরাস পাস করতে পারে, অন্য ভাইরাস প্রেগনেন্ট মাদার থেকে প্লাসেন্টা ক্রস করে নবজাতকে আসতে পারে, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন। তাহলে কোভিডও আসতে পারে, বাট এখন পর্যন্ত ফর্চুনেটলি যে কিছু ডাটা পাওয়া গিয়েছে, যেমন চীনের উহান প্রদেশে ওরা কিছু প্রেগনেন্ট মাদারের বাচ্চাদের করেছে কোভিড টেস্ট, তার নেগেটিভ আসছে। ইরানে করেছে তারা, ইরানে তো তুমি জানো যে ওখানে কোভিড-19 খুব ব্যাপক হারে দেখা দিচ্ছিল। ইরানে ওরা প্রেগনেন্ট মাদার যাদের কোভিড পজিটিভ, সে সমস্ত নবজাতক বাচ্চাদের ওরা টেস্ট করেছে, নেজাল সোয়াব নিয়ে করেছে, ওরা থ্রোট সোয়াব নিয়ে করেছে। দেখা গেছে যে সোফার ওই ভাইরাস ডিটেক্ট হয়নি। চীনের একটা স্টাডি, খুব স্মল স্টাডি, ওরা রিসেন্টলি পাবলিশ করেছে ল্যান্সেটে। ল্যান্সেট তুমি জানো যে ফেমাস জার্নাল। ওখানে দেখা গিয়েছে যে প্রেগনেন্ট মাদার যারা কোভিড ইনফেক্টেড, তাদের যে নবজাতক বাচ্চা, তাদের মধ্যে ভাইরাসটা ডিটেক্ট করা যায়নি, কিন্তু কোভিডের এগেনস্টে যে অ্যান্টিবডি, যে রোগ প্রতিরোধ যে ক্ষমতার যে আমরা অ্যান্টিবডি বলে থাকি, সেটা পাওয়া গিয়েছে। তো সেটা কেন আসলো, এখানেও একটা হাইপোথিসিস, নট কনফার্ম। বলা হচ্ছে যে মাদার থেকে এটা আসতে পারে, বাট এটা যদি এসেও থাকে, এটা কিন্তু বাচ্চার জন্য প্রোটেক্টিভ। তো সোফার যদি তুমি জিজ্ঞাসা করো যে এখন পর্যন্ত নিউ বর্নে গর্ভবতী মা থেকে ট্রান্সমিট হওয়ার কোনো ডেফিনিট প্রুফ পাওয়া যায়নি। আমরা শিশুদের নিয়ে কথা বলছি, তবে বিরতিতে যাবার আগে একজন দর্শক আসলে আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলেন যে শাকসবজি বা ফল এগুলো যদি আমরা বাইরে থেকে কিনে আনি, সেক্ষেত্রে উনি আসলে বলছিলেন যে ডিটারজেন্ট পাউডার দিয়ে সেটা ধুয়ে খেতে হবে কিনা। এ ব্যাপারে যদি আপনার মতামত দিতেন।
ডিটারজেন্ট ওয়াশের দরকার নেই, তার ডিটারজেন্ট পয়জনিং হয়ে যাবে। জাস্ট আপনি প্লেন ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। কতক্ষণ পর্যন্ত আসলে এটা ধুতে হবে? যেমন হাতের ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা খুব ক্লিয়ার যে 20 সেকেন্ড মিনিমাম হাতটা সাবান দিয়ে ধুতে হবে। পানি দিয়ে যদি আমরা কোনো একটি ফল সেটা যদি আমরা ধুতে চাই, এটা আসলে ধোয়ার নিয়ম বা কতক্ষণ পর্যন্ত ধুলে আমরা এইটা সেফ আসলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট বলা, বাট আমার যারা নিউট্রিশনিস্ট কলিগ আছেন, পুষ্টিবিদ যারা কলিগ, তাদের সাথে আমি ডিসকাস করেছি। ওনারা বললেন যে 1 to 2 মিনিটস ভালো করে বাইরের যে কোনো সবজি বা মাছ নর্মাল প্লেন ওয়াটারে 1 থেকে 2 মিনিট ওয়াশ করলেই হয়ে যাবে। বাট এটা কোনো এখনও কিন্তু ডেফিনিট গাইডলাইন নাই। দর্শক, আমাদের সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি করোনা পরিস্থিতি এবং শিশুর যত্ন নিয়ে। শিশুর যত্নে আপনি আমাদেরকে আসলে অনেক কিছু জানিয়েছেন যে কীভাবে আসলে খেয়াল রাখতে হবে এবং কী কী করা উচিত। এখন আসলে আমরা যেই মেসেজটা সব থেকে বেশি দিতে চাই সেটা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্স। একজনের থেকে আরেকজনের দূরত্ব রাখতে হবে এবং প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে যাওয়া যাবে না। আমরা কোথাও অনেকগুলো এলাকায় আসলে লকডাউন করা হয়েছে, যেখান থেকে একজনও বের হতে পারবেন না বা ঢুকতে পারবেন না, এবং কোনো জায়গায় আসলে বলা হচ্ছে যে একেবারেই যদি প্রয়োজন না হয় তাহলে যাতে উনি ঘর থেকে না বের হন। এই যে লকডাউন, এই ব্যাপারটা নিয়ে অনেকেই আসলে ঠিকমতো বুঝতে পারছেন না এবং অনেকেই হয়তো খুব একটা গুরুত্ব দিয়ে নিচ্ছেন না, এবং দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা হয়তো চেষ্টা করছেন তাদেরকে বাড়িতে রাখতে, তারা একটা ফান হিসেবে নিচ্ছেন এবং তারা আসলে কিভাবে চোখ বাঁচিয়ে বের হয়ে আসতে পারবেন সেদিকে তারা মনোযোগ দিচ্ছেন। এইভাবে দেখা যাচ্ছে তারা পুলিশ চলে গেলেই তারা আবার বের হয়ে আসছেন। এই ব্যাপারটাতে নিয়ে আসলে এখানে আসলে আপনার কাছে যে প্রশ্ন, বাড়িতে থাকলে আসলে কি সুবিধা পাওয়া যাবে? এই লকডাউনটা আমরা যদি ঠিকমতো মেনটেন করতে পারি তাহলে আসলে আমরা কতখানি সফল হব করোনা ঠেকাতে, এই ব্যাপারটা, এই জায়গাটা আমরা যদি ক্লিয়ার করতে পারি, আমার ধারণা আসলে অনেকেই উৎসাহিত হবেন বাড়িতে থাকার ব্যাপারে। অবশ্যই তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছো যে দেয়ার ইজ নো অল্টারনেট, লকডাউনের কোনো অল্টারনেট নাই। অথবা লকডাউন কথাটা আমি পার্সোনালি একটু আমার কাছে রাফ লাগে। আমি বলি যে ঘরে আবদ্ধ থাকতে হবে। এবং এটা সায়েন্টিফিক স্টাডি, উহানে যেরকম শুরু হয়েছিল এবং চায়না যেভাবে এখান থেকে রিকভারি করেছে, হংকং, সাউথ কোরিয়া, সায়েন্টিফিক্যালি প্রুফড যে লকডাউনের বা ঘরে আবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। এবং দুইটা থিওরি আছে। একটা বলা হচ্ছে যে যখন এই প্যান্ডেমিসিটি যে এরকম প্রচুর পরিমাণে ডিটেক্টেড হতে থাকবে কেসগুলা, তোমাকে 3টা ফেজে তোমাকে লকডাউন করতে হবে। একটা হচ্ছে যে ফার্স্ট 3 উইকস 21 দিন, দেন 5 দিন রিল্যাক্স, তারপরে হবে তোমার 4 সপ্তাহ, 21 দিন 5 দিন রিল্যাক্স, 4 সপ্তাহ 4 উইকস মানে 28 দিন, দেন আবার 5 ডেজ রিল্যাক্স, দেন 2 উইকস, 3 উইকস 4 উইকস 2 উইকস, মাঝখানে 5 ডেজ রিল্যাক্স। এটা একটা থিওরি, সায়েন্টিফিক্যালি প্রুভেন কিন্তু। এবং এতে দেখা গেছে যে কোভিড-19 যে শার্প রাইজ যে কার্ভটা, ওটাকে ফ্ল্যাট করা যায়। বাট আরেকটা থিওরি বলছে যে তুমি যে মাঝখানে যে 5 দিন রিল্যাক্স দিলা, এতে আবার কিন্তু এই কার্ভটা আবার শ্যুট করে যায়। তারা বলছে যে কোনো রিল্যাক্সেশন নাই, কমপ্লিটলি 50 ডেজের অ্যাট এ স্ট্রেচ লকডাউন। চায়নাতে উহানে ওরা 70 ডেজ লকডাউন করেছে, 70 ডেজ, তার মানে তোমার মোর দেন 2 মান্থস। এবং করে দেশোরাস, তাই না, তারা আমাকে দেখিয়ে দিল যে যেখানে এত কেস শুরু হয়েছিল, মর্টালিটি রেট এত বেড়ে গেছিলো, মোর দেন 6000 মারা গেছিলো, পরে তারা টোটালি কিন্তু ওটাকে কন্ট্রোল করতে পেরেছে। সুতরাং এই ঘরে আবদ্ধ হয়ে থাকা, লকডাউনের কোনো বিকল্প নাই এবং এটা আমাদের অবশ্যই খুব সিরিয়াসলি নিতে হবে এবং এটা সিরিয়াসলি আমাদের এটা মেনটেন করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে তোমার এই প্যান্ডেমিসিটির ক্ষেত্রে যে আগে তো আমরা শুনেছি, তাই না, সার্স যেটা 2003-তে আসছিল, তারপরে আসছে মার্স, মিডল ইস্টার্ন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হ্যাঁ, তো ওদের কিন্তু এরকম প্যান্ডেমিসিটি হয়নি। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে কেন তোমার এটার এই কোভিড-19 এত প্যান্ডেমিসিটি, মানে এত ব্যাপকতা। একটা কারণ আগেই বলেছি যে তোমার এটা মাল্টিপ্লাই করে, জিওমেট্রিক মাল্টিপ্লিকেশন হচ্ছে। আরেকটা বলা হচ্ছে যে কোভিড-19 ওই যে রিসেপ্টর দিয়ে যে সেলের মধ্যে যে তারা প্রবেশ করছে, অনেক সময় আগের যে ভাইরাসগুলো ছিল সার্স বা মার্স, তাদের দেখা গেছিলো যে রিসার্চে ওরা রিসেপ্টরের সাথে অ্যাটাচড হওয়ার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে ঢুকতে পারে না। হ্যাঁ, রিসেপ্টরটাকে ওকে ব্লক করে দিচ্ছি। কিন্তু কোভিড-19 ক্ষেত্রে দেখা গেছে না, রিসেপ্টরটা ওরা অ্যাটাচড হওয়ার পরও ওরা ব্লক করতে পারছে না। এরা এত মানে শক্তিশালী বলা যেতে পারে যে তারা অ্যাটাচড হওয়ার সঙ্গে সঙ্গে সেলের ভিতরে ঢুকে যাচ্ছে এবং তার যে ধ্বংসযজ্ঞ ওটা শুরু করে দিচ্ছে। শুধু কোভিড-19কে কিন্তু মানে খুব হালকাভাবে নেওয়ার কিছু নাই। প্রথম দিকে আমরা বুঝতে পারিনি, কেউ বুঝতে পারেনি, পৃথিবীর কোনো
রাষ্ট্রনায়ক বা কোনো রাজনৈতিক নেতা কিন্তু এইভাবে বুঝতে পারেনি যে এরকম প্যান্ডেমিসিটি হবে। সুতরাং এখন যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে অন্য অন্য দেশের থেকে, তুমি যেটা বললা যে স্ট্রিক্টলি আমাদের ঘরে আবদ্ধ হয়ে থাকতে হবে এবং সামাজিক একটা বা ফিজিক্যাল ডিস্টেন্সিং আমাদের মেনটেন করতে হবে। তাহলেই আমরা আসলে এর প্রকোপ থেকে রক্ষা পেতে পারবো অবশ্যই। এবং সবাইকে রক্ষা করতে পারবো বলে আমরা আশা করতে পারি। আমাদের দর্শক যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আপনি যদি এই শেষ প্রান্তে আমরা প্রায় পৌঁছে গিয়েছি কিছু বলতে চান। হ্যাঁ, আমি যেটা বলতে চাই ব্যক্তিগতভাবে যে আমাদের কিন্তু সবারই কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। হ্যাঁ, আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমরা কিন্তু অ্যাকাউন্টেবল। হ্যাঁ, আমরা কিন্তু দায়বদ্ধ দেশের প্রতি, দেশের জনগণের প্রতি। হ্যাঁ, এখন এই সিচুয়েশন এটা একটা মহামারী আকার ধারণ করেছেন, এখন কিন্তু আমাদের কিছু দেওয়ার সময়। আমরা যদি সবসময় বলি যে আমাকে দাও আমাকে দাও, হ্যাঁ, কারণ আমি দেখেছি যে ধরো আমাদের যে কেস ফার্স্ট ডিটেক্ট হওয়ার পর 8 মার্চ 15 দিন না যেতে যেতেই যখন কেস ডিটেকশনের সংখ্যা বাড়তে থাকলো এবং যখন আমাদের সামাজিক আবদ্ধ ঘোষণা করা হলো যে তোমাকে রেস্ট্রিক্টেড মুভমেন্ট, তখন কিন্তু আমাদের কিছু কিছু কোয়ার্টার থেকে বলা শুরু হলো যে গভর্নমেন্টকে ইনসেন্টিভ দিতে হবে, গভর্নমেন্টকে আমাদের ইভেন এও বলা হচ্ছে যে আমাদের কর্মচারীদের বেতনও গভর্নমেন্টকে দিতে হবে। গভর্নমেন্ট তো করবেই, তাই না? গভর্নমেন্ট হ্যাজ এ রেসপন্সিবিলিটি, কিন্তু আমাদেরও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আমাদের তো কিছু দিতে হবে দেশকে। হ্যাঁ, আমাদের শুধু চেলে হবে না তো। সুতরাং আমরা আমাদের গভর্নমেন্টকে বলা উচিত যে আমরা আপনার পাশে আছি, আমাদের কিছু আমরা করছি, গভর্নমেন্ট নিজের থেকে যা করার করবে, কিন্তু আমাদের কিন্তু নিজের থেকে সোশ্যাল মানে সামাজিক যে রেসপন্সিবিলিটি আমাদের ওন করতে হবে। আমার দেশটাকে ওন করতে হবে, দেশের জনগণকে ওন করতে হবে, এবং আমাদের যারা ধরেন করার মতো যাদের সামর্থ্য আছে তাদের কিন্তু ওই জিনিসটা এখন করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এই বিষয়গুলো নিয়ে এত কিছু আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।